নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আবারও শুরু করব আমাদের অঙ্গনার অঙ্গনের আজকের এই পর্ব। ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত নারীদের নাম একেবারে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে, তাদের মধ্যে অন্যতম একটি নাম হল কস্তুরবা গান্ধী। হ্যাঁ, আসলে এমন অনেক নারীরা রয়েছেন যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য তাদের রক্ত দিয়েছেন, কিন্তু তারপরেও ইতিহাসের পাতায় হয়তো কারো কারো নামের আমরা উল্লেখ দেখতে পাই, আবার কেউ কেউ হয়তো হারিয়ে গেছেন এই ভিড়ে। আজকে আমরা কথা বলবো কস্তুরবা গান্ধী সম্পর্কে, যাকে হয়তো আমরা মহাত্মা গান্ধীর স্ত্রী হিসেবেও জানি, আমাদের যিনি জাতির জনক। তার পাশাপাশি তার কিন্তু একটা আলাদা পরিচিতিও রয়েছে, তিনি নিজেই একটি একক প্রতিষ্ঠান। হ্যাঁ, আজকে আমাদের এই অঙ্গনার অঙ্গনের দরবারে আলাপচারিতায় যিনি রয়েছেন, আসুন তার সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। রয়েছে এমবিবি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, সোশিওলজি ডিপার্টমেন্টের ডক্টর সুরজিৎ সেনগুপ্ত। নমস্কার স্যার, স্বাগত আপনাকে। নমস্কার। দূরদর্শনের পর্দায়। নমস্কার। যে কথাটি বলছিলাম, আমাদের শ্রদ্ধেয়া কস্তুরবা গান্ধী, যার নাম আমরা হয়তো স্মরণ করলেই শ্রদ্ধাবনত চিত্তে আমাদের তাদের শ্রদ্ধা জানাতে বারবার ইচ্ছে হয়। তার সম্পর্কে আজকে আমরা বেশ কিছুটা সময় আলোচনা করব, অনেক তথ্য জানা এবং অজানা আপনার কাছ থেকে জেনে নেব। প্রথমেই যদি যাই একেবারে ছোটবেলার দিকে, যদি যাই তার জীবনের শুরুটা, সেটা কিভাবে বলবেন? কস্তুরবা গান্ধী দেখুন 1869 উনি জন্মগ্রহণ করে পূর্বাঞ্চলে। শি ওয়াজ দ্য থার্ড চাইল্ড ওনার প্যারেন্টসদের। আর আর্লি লাইফ বলতে হলে কস্তুরবা গান্ধীর এমন কিছু বিশেষ কিছু নেই যেটা বলার, কিন্তু এখানে একটা পয়েন্ট উল্লেখ করতে হয় যে উনি কিন্তু মানে স্কুলে গিয়ে যে পড়াশোনা করা, তখনকার দিনে যে মেয়েরা স্কুলে যাবে গিয়ে পড়াশোনা করবে সেই পরিবেশটা ছিল না, প্রথাগত শিক্ষাটা ছিল না। কিন্তু ওনার বাবা একজন বিজনেসম্যান ছিলেন, সচ্ছল পরিবার থেকে ওনার বিলং করতেন। তো এতটুকু যেটা বলার আর কি, ওনার যেটা মানে একদমই যদি আর্লি লাইফ বলতে হয়, আমরা যেটা জানতে পারি যে মোটামুটি একটা মানে স্বাভাবিক জীবনযাত্রাই তার ছোটবেলা থেকে তার ছিল। সেই যেটা স্কুলের গণ্ডিতে হয়তো সেভাবে তিনি পা রাখেননি, কিন্তু দেখা যায় যে তার গোটা জীবন জুড়ে একেবারে শিক্ষার সমাহার। আমরা যদি তার পরবর্তী পর্যায়ে যাই, যে তার বৈবাহিক জীবনে, সেটা হয়তোবা খুব ছোট বয়সে তার বিয়ে হয়ে গেছিল, সেই সময়টা এবং সেই তার বয়স সমস্ত কিছু এবারে জানবো। দেখুন, খুব ছোট বয়সেই বিয়ে হয়ে গেছিল ওনার, যার সাথে বিয়ে হয়েছিল আজকের দিনে আমরা পরিচিত যে মহাত্মা গান্ধী, রাইট? আই থিঙ্ক ওনার বয়স তখন বোধহয় 14 বছর ছিলেন কস্তুরবা গান্ধীর, অ্যান্ড গান্ধীজির বয়স তখন 13 বছর ছিলেন। কিন্তু কস্তুরবা গান্ধীর ফাদার অ্যান্ড গান্ধীজির ফাদার, তারা খুবই ভালো বন্ধুত্ব ছিল তাদের মধ্যে। কিন্তু আস্তে আস্তে তারা আলাপ আলোচনা করে দেখলো যে এই বন্ধুত্বটাকে যদি আমরা একটা রিলেশনশিপে নিয়ে যেতে পারি, তাই তাদের মানে বিয়ে হয়। কিন্তু তখন অনেক জায়গায় কিন্তু এটা লেখা আছে, রেফারেন্সে আছে, যে তখন দুজনেই এতই ছোট যে মানে হোয়াট ইজ দ্য রিয়েল মিনিং অফ ম্যারেজ তারা কিন্তু বুঝতে পারেননি। গান্ধীজি বারবার এক জায়গায় বলেছিলেন যে কস্তুরবা, আর একটা কথা এখানটা বলার, যে উনার কিন্তু বিয়ের আগের নামটা কস্তুর ছিল, তারপরে কিন্তু কস্তুরবা বলে আমরা পরিচিতি। তো বলছিল বিবাহের সময় যে মিষ্টি খাওয়া, খেলাধুলা করা, নতুন কাপড় পরা, আত্মীয় স্বজনের সাথে খেলাধুলা করা, সেটাই মেইন ছিল আর কি, দ্য রিয়েল মিনিং অফ ম্যারেজ। কেন কি দুজনেই খুবই ছোট ছিল। তারপরে তো আস্তে আস্তে যেরকম এগোয়, কিন্তু কস্তুরবা তখন খুবই ছোট ছিলেন। তারপরে বিবাহের পরে উনি উনার মা বাবার কাছেই কয়েক বছর ছিলেন, তারপরে আস্তে আস্তে এই দিকটাই এলেন। যে কথা আপনি বলছিলেন যে ওনার বয়স ছিল তার বিবাহের সময় 14 বছর, এবং আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির বয়স ছিল 13 বছর। এই বিষয়টা আপনি যখন বলছিলেন, আমার মনে প্রশ্ন নাড়া দিচ্ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা হয়তো এই যে বয়সের তারতম্যটা, সেটা হয়তো আমরা ক্যাজুয়ালি অনেকেই সেভাবে নিয়ে হয়তো বা আরো বেশি ডিফারেন্সেও সেই বিষয়টা হয়ে থাকে। এতগুলো বছর আগে কতটা ভাবনার পরিশীলতা সেরকম থাকলে হয়তো এই
ডিফারেন্সেও তাদের মধ্যে তারা বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছিল। Yeah. সেই বিষয়টিকে আপনি আপনার ভাবধারায় কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এইটা তো একদম টোটালি মানে ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং, রাইট? আজকের দিনে যেটা হচ্ছে এখানটা অনেক কিছু জিনিস জুড়িয়ে আছে। আর আমরা যদি ওনার সময়টা দেখি, ওনার বয়সটা দেখি, ওই পরিবেশটা দেখি, তখনকার যে সমাজ সিস্টেম ছিল, ইট ওয়াজ ভেরি সিম্পল, রাইট? আর প্যারেন্টসরা, গার্জিয়ানরা, একটা ফ্যামিলি যেইভাবে যেটা জিনিস তৈরি করেছেন সেটার উপরে তাদের একদম বিশ্বাস ছিল। অ্যান্ড মোর ওভার, ইয়েস, এটাও একটা ফ্যাক্টর যে তাদেরকে তখন যে বয়সটা এতই ছোট ছিল যে তাদের যে নিজের সাজেশন জানানি, নিজের কিছু সাজেশন বলা, সেটা কিন্তু ছিল না। কিন্তু আজকের দিনে দেখুন, আজকের দিনে মানে সিস্টেম ইজ টোটালি ডিফারেন্ট। আজকের দিনে 13 বছরের ছেলে, 14 বছরের ছেলে, 15 বছরের ছেলে, 16 বছরের মেয়ে, তাদের মধ্যে যে যতটা ম্যাচিউরিটি, রাইট? ম্যাচিউরিটিটা কি কেন? বিকজ অফ মডার্ন টেকনোলজি, বিভিন্ন প্রকারের পরিবেশ আমাদের কাছে আছে, সো ম্যাচুরিটিটা তাড়াতাড়ি চলে আসে। কিন্তু এখানে তাদের বৈবাহিক সময় বলছেন গান্ধীজি যে কি বিবাহ কি তারা বুঝতেই পারেননি। ইট ওয়াজ সো সিম্পল লাইফ। আপনার কাছে এই বিষয়টি এর জন্য বলা যে দেখা যায় যে সেই ছোট বয়সেও সেই যে সময় বিবাহটাকে তার কাছে একটা জাস্ট আত্মীয় স্বজনের মেলবন্ধন, হাসি খুশি মিষ্টি খাওয়া এগুলোর মধ্যে ছিল, সেই সময়টা থেকে পার হয়ে গিয়েও তিনি এত বড় মানে স্বাধীনতার সংগ্রামের ক্ষেত্রে একজন নারী হয়ে এতটা মানে যুদ্ধে নিজেকে এইভাবে লিপ্ত করেছিলেন, যার জন্য আজকে কস্তুরবা গান্ধীর নাম আমরা সকলের কাছে সমাদৃত। ওনার যে বিভিন্ন ধরনের আন্দোলনগুলো আমরা দেখি, তার মধ্যে বিশেষ বিশেষ কিছু আন্দোলন অবশ্যই রয়েছে। একটা রয়েছে, আপনি এর আগে প্রথমে আমাকে অফস্ক্রিনে বলছিলেন যে চম্পারণ যেটা ছিল ওনার, এই যে নীল চাষিদের নিয়ে ওনার, তো সেই বিষয়টা একটু শুনি। আচ্ছা, এটা আসার আগে আমি আরেকটু মানে আগের থেকে বলছি। দেখুন, কস্তুরবা গান্ধী, আপনি কারেক্টলি বলেছেন, উনি কিন্তু কোনোদিন স্কুলের গণ্ডিতে যায়নি, রাইট? কিন্তু আফটার গেটিং ম্যারিড উইথ গান্ধীজি, গান্ধীজির কাছেই কিন্তু উনার মানে অক্ষর শেখা, লেখা শেখা, পড়া শেখা, গান্ধীজি উনাকে মোল্ড করেছেন। ইয়েস, উনার বৈবাহিক জীবনে প্রথম মানে চম্পারণে আসার আগে আমার এটা বলতে হয় যে দেখুন, উনি কিন্তু খুব কম বয়সেই উনি কিন্তু মা হয়েছিলেন, কিন্তু প্রথম সন্তান কিন্তু থাকলো না। কিন্তু তাতে কিন্তু ওনার খুব মানসিক ভাবে উনি খুব চাপের মধ্যে ছিলেন, কিন্তু আস্তে আস্তে উনি এটা কাটিয়ে উঠলেন। তারপরে গান্ধীজি উনার হাজবেন্ড বিদেশে চলে গেলেন পড়াশোনার ক্ষেত্রে, টাইম টু টাইম উনি যাচ্ছেন আসছেন, কিন্তু তখন কস্তুরবা গান্ধী কিন্তু ইন্ডিয়াতেই ছিলেন। কিন্তু প্রথম যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের যদি কথা বলতে হয় কস্তুরবা গান্ধীকে, প্রথম কিন্তু ইন 1904, রাইট? ইন 1904 কিন্তু কস্তুরবা গান্ধীকে আমরা দেখতে পাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম এই পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের ক্ষেত্রে, যে উনি সাউথ আফ্রিকায়, হ্যাঁ, ফনিক্স ডোরবানে উনি কিন্তু অনেকটা কাজ করেছেন। দেন ইন 1913, রাইট, 1913-এ ওখানে যে আপনার ইমিগ্রেন্ট ইন্ডিয়ান ইমিগ্রেন্টসের উপরে, তাদের উপরে অত্যাচার হচ্ছিল সাউথ আফ্রিকাতে, উনি কিন্তু ওইখানটায় তো অনেকটা প্রোটেস্ট করেছেন। সেই প্রোটেস্ট করার পরে কিন্তু ওনাকে অনেকভাবে ওনাকে জেল খাটতে হয়েছে। কিন্তু ওখানেও যখন উনি জেল খাটছিলেন, কিন্তু ওখানেও কিন্তু উনি ওনার একটাই মানে কনসেপ্ট ছিল, টু এডুকেট অ্যান্ড অ্যাওয়্যার অ্যান্ড অ্যারাইজ ওমেন কমিউনিটি, ওকে, নারীদের ব্যাপারে। তারপরে আস্তে আস্তে ঠিক আছে, এই হিস্ট্রি দেখতে হলে তো অনেক কিছুই আছে। ইন্ডিয়াতে এলেন, কিন্তু ইন্ডিয়াতে এলেন, ইয়েস, আপনি খুব কারেক্টলি বলেছেন যে চম্পারণ বিহারে, ওকে, তখন গান্ধীজি খুব ব্যস্ত ছিলেন উইথ ইন্ডিগো ফার্মার্স এন্ড অল। তখন উনার যে ভূমিকা ছিলেন, উনার ভূমিকা ওয়াজ ইমেন্স টু অর্গানাইজ দ্য ওমেন কমিউনিটি। তারপর নট অনলি ওমেন কমিউনিটি বলবো কি, মানে দ্য হোল নেশন। তারপরে কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট উনি জয়েন করে ফেললেন। ইন 1922 থেকে উনি ডিফারেন্ট সত্যাগ্রহস, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, ফাইট এগেইনস্ট নন ভায়োলেন্স, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু উনি উনার অনেক অনেক অবদান ছিল। এই যে মুভমেন্টগুলো, আর মুভমেন্টগুলোর মধ্যে যে উনি নারীদেরকে যে অ্যাওয়্যার করা, কনসিয়াস করা, যে ফ্রিডম মুভমেন্ট, তার পেছনেও কিন্তু ওনার
অবদান যেটা ছিল উনাকে মানে দেখা যাচ্ছিল যে এই সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টে বলুন, সত্যাগ্রহাতে বলুন, এই মুভমেন্টগুলো অনেক সময় দেখুন কি হতো যে গান্ধীজি অ্যারেস্টেড হয়ে যেতেন, উনি অ্যারেস্ট হওয়ার পরে উনি জেলে থাকতেন, কিন্তু তখন কিন্তু লিড করতে কস্তুরবা গান্ধী। কস্তুরবা গান্ধী কিন্তু তখন এই মুভমেন্টগুলোকে লিড করতেন, রাইট? মানে ওনার অ্যাবসেন্সে এই যে জায়গাটা মানে সম্পূর্ণভাবে ধরে রাখবার মতন ক্ষমতা উনি গ্রহণ করে নিয়েছিলেন। সেই জন্যই তো ওনাকে বলা হচ্ছে যে মানে ওয়াজ এন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কেন কি ওনার যে ভয়েস, কিন্তু মানে উনি যে ধরুন স্কুলের গণ্ডিতে যায়নি, এতটা পড়াশোনা জানতো না, কিন্তু তার মধ্যে কিন্তু সেটা ছিল না। ওকে, বিকজ দ্যাট স্পিরিট ওয়াজ দেয়ার। ওকে, আমাকে কিছু করতে হবে, কার জন্য করতে হবে? আমার দেশের জন্য করতে হবে, মানুষের জন্য করতে হবে। সেই স্পিরিটটা ওনার খুব কাজ করতো। আর একটা কথা এখানে বলার যে রাইট ফ্রম হার চাইল্ডহুড কিন্তু উনি কিন্তু মানে শরীর স্বাস্থ্য হেলথে কিন্তু এতটা স্টেবল ছিল না, বিকজ শি ওয়াজ সাফারিং ফ্রম ক্রনিক ব্রঙ্কাইটিস টাইম টু টাইম। কিন্তু উনার যে শরীর অসুস্থতার কারণ কিন্তু কখনোই কিন্তু এগুলো বাধা আমাদের সামনে আসেনি তখন অ্যাট দ্যাট টাইম। তারপরে উনার যেটা কন্ট্রিবিউশন ছিল ধরুন অন দ্য সিভিল রাইটস, এইখানেও কিন্তু অনেক 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 অবদান করেছেন, কন্ট্রিবিউশন করেছেন অন দ্য সিভিল রাইটস, ডিফারেন্ট সিভিল রাইটস, নট অনলি ইন দ্য ওমেন্স সেক্টর, ইয়েস, ইন জেনারেল, কিন্তু ওমেন্স সেক্টরের জন্য অবশ্যই ইয়েস। আপনি বলছিলেন যে এই যে দক্ষিণ আফ্রিকার কথা, সেখানে দেখা যায় যে এই যে ভারতীয়দের উপর মানে যেরকম মানে সম্মান সেভাবে দেওয়া হতো না, একজন নারী হিসেবে তিনি সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে দিনের পর দিন প্রোটেস্ট করে গেছেন। আর বারবার যে কথাটা উঠে আসছিল যে উনি হয়তো সেইভাবে শিক্ষিত ছিলেন না, কিন্তু তারপরেও নারীদের শিক্ষার গুরুত্ব কতটা সেটা তিনি উপলব্ধি করে তিনি কিন্তু সকলের মধ্যে সেটা প্রচার করবার জন্য একেবারে এগিয়ে এসেছিলেন। হ্যাঁ, তারপর আরেকটা বিষয় যেটা বলার, বর্তমানে দাঁড়িয়ে আমরা স্বচ্ছ ভারতের কথা বলি, স্বচ্ছ ভারতের বিভিন্ন অভিযান আমরা দেখতে পাই সরকারি বেসরকারি স্তরে, কিন্তু সেই সময় দাঁড়িয়েও তার মধ্যে কিন্তু সেই স্বচ্ছতা নিয়ে বিভিন্ন বিষয় আন্দোলনে যুক্ত হতে আমরা দেখতে পাই। সেই বিষয়টি কিভাবে একটু দেখুন, কস্তুরবা গান্ধী কিন্তু টাইম টু টাইম শি ওয়াজ ইমপ্রিজনড, কিন্তু উনি তখন প্রিজনে থাকার সময় কিন্তু উনি কিন্তু যারা ধরুন এডুকেটেড মহিলারা ছিলেন, নারীরা ছিলেন, উনি কিন্তু সবসময় ইন্সপায়ার করতেন যে যারা ধরুন পড়াশোনা জানে না, লেখাপড়া এতটা জানে না, তাদেরকে পড়ানোর জন্য। আর কস্তুরবা মানে শি ওয়াজ এন মাদারলি ফিগার। বা আই থিঙ্ক ইজ এন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ is a motherly figure, আর কস্তুরবা is very famous। দেখুন, আমরা যখন গান্ধিয়ান ফ্রিডম স্ট্রাগল, ফ্রিডম মুভমেন্টের কথা বলি, তখন কিন্তু আমাদের একটা কনসেপ্ট আশ্রম, রাইট? এখন আমাদের রয়েছে সাবরমতী আশ্রম, তখন ডিফারেন্ট টাইপস অফ আশ্রমস ওয়ার দেয়ার, কিন্তু বা ওয়াজ কনফাইন্ড টু দ্য আশ্রম, মানে শি ওয়াজ দ্য মাদার। প্রত্যেকটা জিনিস দেখাশোনা করা, রাইট ফ্রম আপনার রসোই, কিচেন, কি হবে কি না হবে, কারা কি খাবে কি না খাবে, প্লাস অ্যাট দ্যাট টাইম তখন থেকে কিন্তু উনি সেই সচেতন, সেই অ্যাওয়ারনেস দিয়েছেন অন হেলথ অ্যান্ড স্যানিটেশন, হাইজিন, কমিউনিটি স্যানিটেশন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইভেন অনেক জায়গায় আমরা দেখতে পারি যে উনি জেলে বলুন না হলে আদার কমিউনিটি লেভেলে বলুন, উনি কিন্তু সব সময় ইন্সপায়ার করতেন যে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে থাকা, বিকজ ইট ইজ এন হেলথ কনসিয়াসনেস। অনেক সময় মহিলারা ধরুন অনেক কিছু ব্যাপারে, অনেক কমিউনিটি ধরুন দারিদ্রতার কারণে কাপড় নোংরা, কিন্তু উনি ইন্সপায়ার করতেন যে বিকজ এইটা হচ্ছে মূল, বিকজ আমাদের হেলথ ইজ ওয়েলথ, যে আমাদেরকে আমাদের পরিবেশ পরিষ্কার করে রাখতে হবে, আমাদেরকে নিজের শরীর যত্ন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো সে তখনকার কনসেপ্ট, তখন ধরুন ইন্ডিয়া ওয়াজ ভেরি নিট অ্যান্ড ক্লিন। সেই কবে আজকে আমরা এনভায়রনমেন্টের কথা বলছি, পরিষ্কার পরিচ্ছন্ন, স্যানিটেশন, স্বচ্ছ ভারতের কথা উঠছে, কিন্তু সেই ফিলিংস, সেই কনসিয়াসনেস কিন্তু উনি তখনই দিয়ে গেছেন। আর এর সাথে এটাও বলতে হয় যে ওনার সিভিল রাইটস, সিভিল রাইটস বলতে কিন্তু দেখুন উনি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মহিলাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের হেলথের কথা বলুন, তাদের সোশ্যাল অ্যাসপেক্টের কথা বলুন, তাদের ফ্যামিলিয়াল অ্যাসপেক্টের কথা বলুন, ওকে, তাদের শিক্ষার কথা বলুন, তাদের অ্যাজ এ মাদার, ওকে, অ্যাজ এ মাদারের কথা বলুন, কার কতটুকু রেসপন্সিবিলিটি,
কার কোথায় কতটুকু প্রয়োজনীয়তা আছে, যে শুধু কনফাইন্ড উইদিন দ্য হোম অ্যান্ড উইদিন দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স, যে শুধু মহিলারা কনফাইন্ড থাকবে, নারীরা কনফাইন্ড থাকবে, উনি সেটা কখনই বিশ্বাস করতেন না। বিকজ ওনার কাছে ছিল টোটাল ফ্রিডম, ওকে, যে মহিলারাও ইকুয়াল ফুটে পুরুষদের সাথে হাঁটবে। সেই জন্যই তো মহিলাদেরকে উনি স্তরে স্তরে বারবার ওকে উনি নিয়ে আসছিলেন, ওকে, টু গেট ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। একদম, আপনি যে এই কথাটা বলছিলেন তখন একটা বিষয় মনে হলো যে আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন জায়গায় হয়তো কোনো কোনো ক্ষেত্রে তিনি গান্ধীজিরও কোনো কোনো মতামতের বিরোধিতা বলবো না, হয়তো উনি ওনার সপক্ষেও কিন্তু যুক্তি দিয়ে গেছেন। সেই সময়ে দাঁড়িয়ে একজন নারী মহাত্মা গান্ধীজির মতন এমন একজন মানুষ, হয়তো কস্তুরবা গান্ধীর কাছে মনে হচ্ছে যে না, এই জায়গায় এটা হলে ভালো হবে। উনি যে প্রতিবাদী একজন নারী, সেই তার এই দিকটি একটু ব্যাখ্যা করুন। এটা খুব কারেক্টলি আপনি তুলে ধরেছেন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একদম ঠিক কথা, যে কস্তুরবা গান্ধী কিন্তু সব সময় গান্ধীজির সাথে যে একই মতে চলা, উনারও কিছু মত ছিল। মানে সেই সময়টা ছিল যে পুরুষ যেটা বলবেন সেটাই হয়তো শিরোধার্য, কিন্তু সেই পথে উনি সেই পথে হাঁটেননি। কিন্তু উনার নিজের যেটা জাস্টিফাইড মত, রেশনাল থিঙ্কিং যেটা উনার মধ্যে ছিল, উনি কিন্তু সেটাকে কার্যকর করেছেন। উনাদের ফ্যামিলি অ্যাফেয়ার্স এর মধ্যেও কিন্তু এই জিনিসগুলো ছিল, যে উনার হাজবেন্ড অ্যাজ এ ফাদার অফ দ্য নেশন, গান্ধীজি যেটা বলবে সেটাই সব কিছু না, উনি সাজেশন রাখতেন, and then the problem was solved. কিন্তু উনার মধ্যে এই যে একটা, মানে আমি কি বলবো, যে একটা স্পিরিট, এই যে সাহস ছিল তখনকার সমাজে, ওকে, when the society was very simple, আর ব্রিটিশের এগেইনস্টে ফ্রিডম মুভমেন্ট চলছে, আর অনেক সময় এইগুলো ব্যাপারেই, যে আমি এখনই বললাম যে এটা ফ্যামিলি অ্যাফেয়ার্সও কিন্তু ওনাদের ছিল, ওকে, মানে কোথায় কি হবে কি না হবে, কামিং আউট ফ্রম দ্য ফ্যামিলি। যখন আমরা ফ্রিডম মুভমেন্ট দেখছিলাম, ওকে, যতটা মুভমেন্ট দেখছিলাম, সিভিল ডিসঅবিডিয়েন্স বলুন, সত্যাগ্রহ বলুন, চম্পারণের ডিফারেন্ট অ্যাক্টিভিটি যেটা ফ্রিডম স্ট্রাগলে হয়, উনি কিন্তু সব সময় যে মুখ বন্ধ করে যে একজন পুরুষের কথা শুনে যে সবসময় হ্যাঁ সাথে হ্যাঁ মিলিয়ে চলা, কিন্তু না, ইয়েস, যেটা ওনার কাছে জাস্টিফাইড মনে হয়েছে সেটা উনি ইয়েস করেছেন, যেটা ওনার কাছে জাস্টিফাইড মনে হয়নি, মনে হয়েছে যে আমাকে কিছু সাজেশন দিতে হবে, আর নতুন কিছু উঠে আসাটা প্রয়োজন, সেইভাবেই উনি কিন্তু এগিয়েছেন, কিছু যুক্তি দিয়ে বিচার করা। রাইট, রাইট। সত্যি, মানে ভাবতে এই সময়ে দাঁড়িয়ে অবাক লাগে যে সেই সময়েও এই ধরনের মানসিকতা, বিচার বুদ্ধি একজন নারীর মধ্যে ছিল। হ্যাঁ, আপনি যেটা বললেন ম্যাডাম, যে অনেক সময় কি দেখা যায় যে মানে কস্তুরবা গান্ধী ইজ এন হিডেন আইকনিক, ওকে, হিডেন আইকন। কিন্তু অনেক সময় ধরুন আমরা স্কুল কলেজের কথা বলি, পাঠ্যর কথা বলি, কিন্তু আমাদের কাছে পাঠ্যর মধ্যে দেখুন, আমরা যখন ফ্রিডম স্ট্রাগল পড়ি, ইন্ডাস ইন্ডিপেন্ডেন্স পড়ি, মানে এই যে হিডেন আইকন, যেমন কস্তুরবা গান্ধীর ব্যাপারে কিন্তু কিছু নেই, রাইট? যেমন আমিও যখন স্কুল কলেজে পড়েছি, আমি কিন্তু কস্তুরবা গান্ধীর ব্যাপারে এত জানতাম না, রাইট? তো মানে হিডেন, কিন্তু উনার যে কন্ট্রিবিউশন, রাইট, এই কন্ট্রিবিউশনগুলো কিন্তু আজকালকার প্রজন্মর কাছে কিন্তু আমাদের খুবই প্রয়োজন, যেগুলোকে তুলে ধরা। সেই একদম এই প্রশ্নটাই আপনার কাছে আমার ছিল, যে কি মনে করেন যে বর্তমান প্রজন্মের যারা ছাত্রছাত্রী, মানে যারা উঠে আসছে এখন নতুন প্রজন্ম, তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে ওনার জীবন? খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু এটাও একটা কথা যে সবসময় পাঠ্যর মধ্যেই যে থাকবে সেটা না, কিন্তু আমাদের ধরুন ডিফারেন্ট প্রোগ্রাম, যেমন আজ এই প্রোগ্রামটা হচ্ছে, রাইট, যারা আমাদের দর্শকরা দেখবে, সামওয়ে অর দি আদার কিছু ইনফরমেশন তারা পাবেন। যেমন ধরুন ইন্ডিয়াতে, মানে শি ওয়াজ বর্ন অন 11th এপ্রিল, কিন্তু 11th এপ্রিল কিন্তু আমাদের কিন্তু সেফ মাদারহুড ডে হিসাবে কিন্তু আমাদের পালন হচ্ছে, কিন্তু সেটাও আমরা কতজন জানি, রাইট? সেটাও আমরা কতদিন জানি। ধরুন উনার যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন কস্তুরবা গান্ধী, শি ওয়াজ এন বিকন অফ ওমেন এম্পাওয়ারমেন্ট, তার যে স্পিরিট ছিল ওমেনদের, মহিলাদেরকে সশক্তিকরণের ক্ষেত্রে, দেন শি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। এই তিনটে পয়েন্টে যদি আমি ধরি, ওকে, এই তিনটে পয়েন্টে যদি আমরা ধরি, তার মধ্যে হিউজ কন্ট্রিবিউশন রয়েছে, কিন্তু আমরা কতজন এই ব্যাপারে জানি, চর্চা করি, মানে আমাদের জানার ইচ্ছে। দেখুন, ইয়েস, পাঠ্যতে নেই বলে যে ওনাকে কেউ জানবে না সেটা জানি হয় না, রাইট? কেন কি উনার যে কন্ট্রিবিউশন, অ্যান্ড হি ওয়াজ এন বেনোভেলেন্ট মাদার ফিগার, রাইট? কিন্তু উনার পপুলারিটি, উনার এতটা কন্ট্রিবিউশন কিন্তু আমরা আজ অবধি কিন্তু এতটা জানি না। কিন্তু এখন সময় এসছে যে সামহাও
টাইম টু টাইম কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, কিছু ডিসকাশন প্রোগ্রাম করা, কিছু ডিবেট করা, কিছু এক্সাম্পল স্পিচ করা, এইরকম ডিফারেন্ট মিডিয়াতে, ওকে, ইন দ্য মাস মিডিয়া এরকম কিছু প্রোগ্রাম অর্গানাইজ করা, পেপারে, নিউজ পেপারে, জার্নালে আর্টিকেল লেখা, বিকজ হিউজ কন্ট্রিবিউশন রয়েছে। মানে আমাদেরকে এগিয়ে আসতে হবে, বিকজ এগিয়ে আসতে হবে। আর উনার যে চিন্তাধারা, এই চিন্তাধারা কিন্তু টিল ডেট ইজ ভেরি রেলিভেন্ট। একদম, প্রত্যেকটা শুধু নারীই বলবো না, নারী পুরুষ নির্বিশেষে সকলকেই উদ্বুদ্ধ করে। আমরা শুধুমাত্র 15ই আগস্ট স্বাধীনতার পতাকা একটা অনুষ্ঠান করলাম, 26শে জানুয়ারি, সেগুলোর মধ্যেই যেন সীমাবদ্ধতা না থাকে। আসলে এই ধরনের যারা রয়েছে, আরো অনেক নারীরা রয়েছেন যারা মানে এই ধরনের ফ্রিডম ফাইটার রয়েছে, তাদের সম্পর্কে আমাদের আসলে ব্যাপারটা কি, আপনি বলছিলেন পাঠ্যপুস্তকের কথা, পাঠ্যপুস্তকে হলে বিষয়টা কি হয়, তখন যারা আসে ছাত্রছাত্রী যে পরীক্ষায় আমাকে নাম্বার করতেই হবে, সেই জন্য তাদের উপর এটা অনেকটা চাপিয়ে দেবার মতো, এবং তাতে চাপিয়ে দিলে আমার মনে হয় না সে নেতিবাচক কোনো দিক কিছুটা হলেও তো আমরা জানতে পারি। পাঠ্য হলো একটা পার্ট। ধরুন যে ছাত্রছাত্রীরা, সব ছেলে মানে তো স্কুল কলেজে যাচ্ছে, তাহলে তারা তো পাঠ্যতে থাকলে তারা কোথা থেকে জানবে? নিশ্চয়ই। সো ইট ইজ ইন জেনারেল, পাঠ্যতে থাকলে ইয়েস, কিছু চাপিয়ে দিলেও মানে সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছুটা জানবে যে কস্তুরবা গান্ধী কে ছিলেন, উনার কি কন্ট্রিবিউশন ছিলেন, কিছুটা জানতো। কিন্তু হ্যাঁ, এরকম তো অনেকে রয়েছে যে স্কুল কলেজে যাচ্ছে না, সুযোগ হচ্ছে না। কিন্তু আমাদের ইন্ডিয়া তো এগিয়ে যাচ্ছে, সবার জন্য স্কুল কলেজ রয়েছে, কিন্তু আছে বিভিন্ন কারণে ধরুন যেতে পারছে না। ইয়েস, পাঠ্যতে থাকা একটা পার্ট। আর ইন জেনারেল আমাদের প্রত্যেকের এখানে দায়িত্ব যে এই যে হিডেন ফিগারগুলো, নট অনলি কস্তুরবা গান্ধী, আজকে আমরা কস্তুরবা গান্ধীকে নিয়ে কথা বলছি, কস্তুরবা গান্ধীর মতো সাবিত্রীবাই ফুলে রয়েছে, হ্যাঁ, রোকেয়া বেগম রয়েছে, ডিফারেন্ট ওমেন, কিছু নাম আপনি উচ্চারণ করলেন, ডিফারেন্ট ফিগার্স, ওমেন ফিগার্স রয়েছে, দোজ হু আর আইকন। কিন্তু তাদেরকে, এটা আমাদের দায়িত্ব যে তাদেরকে সামনে এবার নিয়ে আসা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। অনেকেই হয়তো আমরা জানি না যে কস্তুরবা গান্ধী উনি কে, হয়তো বা একটা নাম উঠলো, হ্যাঁ কস্তুরবা গান্ধী, মানে ওনার যে এতটা মানে করেছিলেন স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, যে এতগুলো ভূমিকা, বিশেষ করে আমরা এই অনুষ্ঠানে নারীদের নিয়ে কথা বলি, যে নারীদেরকে একজন প্রথাগত শিক্ষা থাকা না থাকা সত্ত্বেও কিভাবে একটা উচ্চ শিক্ষায় মানসিকতার দিক থেকে শিক্ষিত করা যায়, সেটার একটা অন্যতম দৃষ্টান্ত। রাইট, আপনি প্রোগ্রামটা শুরু হওয়ার সময় বলেছিলেন যে কস্তুরবা গান্ধীকে আমরা গান্ধীজির সাথে আমরা পরিচিতি, রাইট, কিন্তু ওনার তো আলাদা আইডেন্টিটি আছে। ইয়েস, ভেরি কারেক্টলি আপনি বলেছেন, বিকজ আমরা কস্তুরবা গান্ধী বলতে গান্ধীজিস ওয়াইফ, রাইট, উনার যে আলাদা একজন আইডেন্টিটি, উনার যে কন্ট্রিবিউশন, সেইগুলোকে আমাকে তুলে ধরতে হবে। একদম। এই যে আপনি বলছিলেন বা কিংবা মাদার, আমরা তো শ্রী মা শারদামণির কথা বলি, মাদার টেরেসার কথা বলি, অনেকেই হয়তো জানেন না এই যে কস্তুরবা গান্ধী, এখানে বা শব্দটি কতটা ভালোবাসা থাকে, ওনাকে মা সম্বোধন করা হতো। আর উনি একদম মাদারলি ফিগার ছিলেন। আশ্রম, যেটা আমি বলছিলাম, আশ্রমটাকে উনি পুরো ধরে রেখেছিলেন। আর উনার কথা মতোই কিছু একটা সাধারণ জিনিসই হোক, মানে দ্য হোল মানে আশ্রম মানে ডিভোটেড, মানে এতটাই মানে উনার উপরে নির্ভরশীল ছিলেন যে উনি সেরকম পাওয়ারফুলও ছিলেন। পাওয়ারফুলও ছিলেন, বিকজ পাওয়ারফুল না থাকলে একটা সিস্টেমকে, একটা সংস্থাকে চালানি ইজ ডিফিকাল্ট, একদম রাইট। যে কোথায় কোন জিনিসের প্রয়োজন আছে, যেমন আপনি বলছিলেন স্বচ্ছতা, যে হেলথ, কমিউনিটি স্যানিটেশন, সেই তখনকার থেকে পরিবেশ, নিজের স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তারপরে কাপড় ব্যাপারে নোংরা কাপড় পরা না, তো ইন এভরি অ্যাসপেক্ট কস্তুরবা গান্ধী কিন্তু সবকিছু একেবারে গোটা দিকটাই উনি সামলেছেন। আমাদের সময় প্রায় শেষের দিকে, একটা প্রশ্ন আপনার ভীষণ গুরুত্বপূর্ণ আমি বলবো, যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি কস্তুরবা গান্ধীর নামে বিভিন্ন স্কুল, যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন মানে করা হচ্ছে, এই যে নতুন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর মধ্যে এটাও একটা পড়ে, তো সেই বিষয়টা নিয়ে একটু শুনবো। নট অনলি স্কুল, হিয়ার আই উইল সে দ্যাট কস্তুরবা গান্ধী নামে অনেক কিছু করা হয়েছে। রাইট ফ্রম দ্য পোস্টেজ স্ট্যাম্প ছিল কস্তুরবা গান্ধীর ওপরে, তারপরে ধরুন ন্যাশনাল কস্তুরবা গান্ধী ট্রাস্ট রয়েছে, কস্তুরবা গান্ধী ওমেন্স কলেজ রয়েছে, কস্তুরবা গান্ধী হসপিটাল রয়েছে, কস্তুরবা গান্ধী মেডিকেল কলেজ রয়েছে, কস্তুরবা গান্ধীর নামে রেলওয়ে স্টেশন রয়েছে, কস্তুরবা গান্ধী নগর, অনেক নগরস রয়েছে, যেমন আপনার দিল্লিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা, এটা কস্তুরবা গান্ধীর নামে আছে।
তারপরে ধরুন আপনার কস্তুরবা গান্ধী প্রাইমারি স্কুল, সেটা ডারবান সাউথ আফ্রিকায় ওনার নামে কিন্তু আছেন। ওকে, ডিফারেন্ট লেন্স হয়েছে। উনাকে এই যে লেগেসিটা, এই লেগেসিটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। শুধু নাম থাকলে তো হবে না। কার নামে, ধরুন একটা আজকে একজন বাচ্চা কিংবা একজন ইউথ, কেন কি তাদের মধ্যে সেই জিজ্ঞাসা থাকতে হবে, ওকে, কিউরিওসিটি থাকতে হবে, কেন কস্তুরবা গান্ধী হসপিটাল, কার নামে হসপিটালটা, ধরুন এই জিজ্ঞাসাটা যদি থাকে তাহলে কিন্তু আনসারটা আমরা দিতে পারবো। কিন্তু তার জন্য কিন্তু আমরা যারা প্যারেন্টস রয়েছি, টিচার্স রয়েছি, অভিভাবক রয়েছি, আমাদেরও কিন্তু এখানে ইকুয়াল দায়িত্ব রয়েছে। এটা আমাদের মরাল রেসপন্সিবিলিটি রয়েছে যে এই মেসেজগুলো, শুধু নাম বলে কস্তুরবা গান্ধী মেডিকেল কলেজ, হু ইজ শি, তার কি কন্ট্রিবিউশন ছিল, এই বিষয়গুলো আমাদেরকে স্টেপে স্টেপে বুঝিয়ে দিতে হবে। নট অনলি মেডিকেল কলেজ, যে আমার পাড়ায় যে ছেলেমেয়েরা রয়েছে, আমার স্কুল কলেজ রাস্তাঘাটে যেখানে আমরা যাচ্ছি, যে এই ইম্পর্টেন্সগুলো আমাদেরকে দিতে হবে। তাহলেই আমি মনে করব যে উনার যে কন্ট্রিবিউশন ছিল সেই কন্ট্রিবিউশন ইয়েস সাকসেসফুল তো আছে, কিন্তু আরো সুদূর প্রসার করতে হবে। একদম ভীষণ ভালো লাগলো, আমি ভীষণভাবে ঋদ্ধ হলাম আপনার কথায়। যাই হোক, অনেকটা সময় আমাদের পাশে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। নমস্কার। নমস্কার। আর দর্শক বন্ধুদের কাছে যাব, আপনারা শুনছিলেন, আমরা বিভিন্ন তথ্য জানতে পারলাম কস্তুরবা গান্ধীর সম্পর্কে। আসলে যে কথা আমাদের আজকের আলোচক বলছিলেন, শুধুমাত্র এই ক্ষুদ্র পরিসরে শুধুমাত্র তাকে নিয়ে আলোচনা করব, এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকলে হয়তো আমাদের চলবে না। আমাদের দেশকে যদি আমরা আরো বেশি বেশি করে ভালোবাসতে পারি, সেই জন্য হয়তো এই ধরনের যারা রয়েছেন নারীরা বা নারী পুরুষ নির্বিশেষে সকলেরই যাদের কন্ট্রিবিউশন রয়েছে আমাদের দেশের জন্য, তাদের কথা আমাদের আরো বেশি বেশি করে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে এবং সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলেই হয়তো আমরা আরো অনেক বেশি করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারবো। যাই হোক, আজকের অনুষ্ঠানের আমরা এখানে ইতি টানছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।